তারেক রহমানের মামলায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছে বিএনপি, মানা হয়নি আইনি প্রক্রিয়া, এখনো বাকি 4টি দ্রুত খালাসের আশা। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, 110 পরিবারকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। হাওয়া 14 লাখ তাল গাছ, দরপত্র ছাড়াই চলত ক্রয়, বিএমডি এর শেষ প্রকল্প যেন হরিলুটের ভান্ডার, ব্যবস্থার আশ্বাস চেয়ারম্যানের। সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, অপসারণে একাত্তা ক্ষমতাসীন ও বিরোধীরা। এবং সিলেটে দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী দল, সিরিজের সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই টাইগার্সের। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি শিকা আজিজ। রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার না হয়েও শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রেই 84টি মামলার আসামি করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসায় চাঞ্চল্যকর কয়েকটি মামলায় তাকে জড়িয়ে সাজাও দেয় স্বৈরাচার হাসিনার সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ষড়যন্ত্রমূলক গ্রেনেড হামলা মামলা সহ বেশিরভাগ রাজনৈতিক মামলার ন্যায় বিচারের রায়ে ইতিমধ্যে খালাসও পেয়েছেন তিনি। তবে এখনও বহাল আরও 4টি মামলা। আইনজীবীরা বলছেন, আইনি প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে প্রতিহিংসাবশত মামলা হওয়ায় দ্রুতই খালাস পাবেন তারেক রহমান। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিতে মাইনাস ফর্মুলা বাস্তবায়ন করতে তৎকালীন বিএনপির 1 নম্বর যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নির্যাতন ও মামলার মুখে দেশ ত্যাগে বাধ্য করেন। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে গত 15 বছরের সব মিলিয়ে 84টি মামলায় আসামি করেন তাকে। স্বৈরাচারী কায়দা বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে তারেক রহমানকে সাজাও দেয় বেশ কয়েকটি মামলায়। 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালালে একে একে ষড়যন্ত্রমূলক মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন তারেক রহমান। সম্প্রতি 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা ছিল তার বিরুদ্ধে হওয়া সবচেয়ে বড় রাজনৈতিক মামলা। এরই মধ্যে বেশিরভাগ মামলা থেকে খালাস পেলেও এখনো বাকি 4টি মামলা। তবে বাকি 4টি মামলাও ছিল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মন্তব্য করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন, মামলাগুলো কোনো আইনি প্রক্রিয়া মেনে হয়নি। 4টা কনভিকশনের মামলা বাকি আছে, যদিও একটাও আইনি প্রক্রিয়া ফলো করা হয়নি। হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরাই জনাব তারেক রহমান সাহেবকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবতেন, যে কারণেই তারেক রহমান সাহেবের উপরে মামলার স্টিম রোলার ছিল। তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটা মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল, ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এই মামলাগুলোকে মিথ্যা সাক্ষী ও বিচার বিভাগকে ব্যবহার করে সাজা দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ব্যারিস্টার কায়সার কামাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবকে যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, ওনাদেরকে নাজেহাল করার জন্য এবং মিথ্যাভাবে মামলায় ফাঁসানোর জন্য এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, তাদের ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিব। এটা আগের থেকে আমাদের একটা কমিটমেন্ট। কারণ হলো এইটা এই জন্যই যে জেনে শুনে কেউ মিথ্যা কাজটা করছে, অফকোর্স তাকে তো সেটা জবাবদিহিতায় আসতে লাগবে, আর না হলে তো আরেকজন আরেকদিন উৎসাহিত হবে। 2008 সালের জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর 16 বছর ধরে লন্ডনে আছেন বিএনপির এই শীর্ষ নেতা। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন, সরাসরি যাচ্ছে সেখানে। কারো মুখ ঢাকা মুখ খুললেই এই যেন কি দেখছি, কোন হরর ছবির দৃশ্য দেখছি নাকি আমরা? কে নেবে তাদের দায়িত্ব? কি করে তারা বাঁচবে? এই পরিস্থিতি তৈরি করে গেছেন পলাতক স্বৈরাচার। আর তাদের জন্য এত মায়া কান্না, তার জন্য আজকে সীমান্তে তারা এসে বাংলাদেশের ভিতরে নাকি তারা ঢুকে পড়ে বিক্ষোভ করবেন এবং শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইসকনের নামে, চিন্ময়ের নামে, যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত হয়েছেন, তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেফতার করেছে। তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের
প্রত্যন্ত অঞ্চল প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে। এইভাবে চলতে পারে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের 18 কোটি মানুষ 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, সেই দেশ বাংলাদেশ। অত্যন্ত রক্তের দাবি কিনা এই বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না। এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নতজানু করাতে পারবে না। এখানে অপরাধীদের বিচার হবে, যারা আমার ভাইকে পঙ্গু করেছে, যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে, যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে, তাদের বিচার বাংলাদেশে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু একটি নির্বাচনের দিকে হাঁটছে, তখন পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই অপচেষ্টা এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই জানিয়ে তিনি বলেন, ভারতে যখন মসজিদ ভাঙা হয় সেগুলো তখন আলোচনায় আসে না। তারেক রহমান 18 বছর দেশে আসতে পারেননি। দেশের গণ অভ্যুত্থানের সপক্ষে কাজ করেছে তারেক রহমান বলে জানান তিনি। এছাড়া ভারত সত্যিকারের বন্ধু হিসেবে তারা কাজ করবে এমন প্রত্যাশাও করেন তিনি। সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়, বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। ফরিদপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল 10:30টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় কর্মশালাটির কার্যক্রম। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সহ 5টি বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এ সময় তিনি দলের নেতাকর্মীদেরকে এসব বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিকেলে এই কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে চেক প্রদান করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগের আওতাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত 105 শহীদ পরিবারকে জনপ্রতি 5 লাখ টাকার চেক হস্তান্তর করা হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এই কার্যক্রমে উপস্থিত আছেন। আমার ছেলে শহীদুল ইসলাম, সে 2টা গুলি খেয়ে পালিয়ে যাওয়ার পরে সে এক জায়গায় যায় পলানোর পরে ওইখান থেকেও তাকে ধৈর্য না, তাকে আরো 3টি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। এই সন্তানের বাবা গেছে, এই সন্তানে বুঝে বাবার কি কষ্টটা। আমার স্বামী গেছে, আমি বুঝি আমার স্বামী আর বেদনা। তাদের সন্তান হয়ে ভাই হয়ে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কিংবা আমাদের এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন আমাদের শহীদ পরিবারদের যারা সন্তান ছিলেন, আমাদের যারা ভাই ছিলেন, তারা তাদের পাশে যতটুকু থাকতেন আমরা আমাদের জায়গা থেকে ততটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। কি হচ্ছে সেখানে, কে কে উপস্থিত রয়েছেন আজকের আয়োজনে এবং বর্তমান পরিস্থিতি কি জানাবেন? জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হচ্ছে তাদের পরিবারকে মূলত তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটি রয়েছে সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে যারা সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন
একটু সকাল থেকে মূলত জুলাই আন্দোলনের সময় যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা তারা এখানে এসেছেন। এসে তারপর পরে কিন্তু এখানে শহীদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাদিস আলম সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটি জেনেছি চট্টগ্রাম বিভাগের আওতাধীন জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সময় 105 জনের মতো শহীদ হয়েছেন। সেই শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে প্রতিটি পরিবারকে কিন্তু 5 লাখ টাকা করে দেওয়া হবে। এখানে কিন্তু যারা এসেছেন তাদের সবার সাথে কিন্তু সাদিস আলম সহ যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন এবং তারা জানার চেষ্টা করছেন যে কিভাবে কোথায় কোন জায়গায় এই যে তাদেরকে শহীদ করা হচ্ছে। এখানে আমরা দেখেছি অনেকের ভাই, কারো বাবা, কারো স্ত্রী, কারো ছেলে সবাই কিন্তু শোকে আচ্ছন্ন। কারণ জুলাই আন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক তাদের উপর হামলা করা হয়েছে, অনেক সময় পুলিশের বিরুদ্ধেও নিহত হয়েছে বলে এখানকার যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি আমাদেরকে যেমনটি বলেছেন তারা চট্টগ্রাম বিভাগের আওতাধীন যে এক্সট্রা 5টি পরিবার সেই পরিবারের কাছে তাদের এই চেক হস্তান্তর করবেন। পাশাপাশি আরো যারা নিহতরা আছেন তাদেরও পরিবারের খোঁজ খবর নেবেন। যারা প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত আন্দোলনের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু তাদের সর্বোত্তম সহযোগিতা করা হবে। শুধু এই চেক দিয়ে কিন্তু ক্ষান্ত নয়, সেই চেক দিয়ে কিন্তু তারা ক্ষান্ত হবেন না, তারা এই সব সময় এসব পরিবারের পাশে থাকবেন বলে তিনি আমাদের বলেছেন। পাশাপাশি আরো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কিন্তু তাদের পরিবার থাকবেন এবং এই আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের পাশাপাশি সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আমরা দেখেছি এখানে সকাল থেকে কিন্তু শহীদ পরিবারের সদস্যরা সহ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা যেটি বারবার বলছেন এই আন্দোলনের সময় কিন্তু খুব নৃশংসভাবে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে, যেটি মধ্যযুগীয় বর্বরতায় কিন্তু হার মানায়। এখন যে অটোরিয়ামে সিটি ফাউন্ডেশনের উদ্যোগে যে একটি আলোকচিত্র দেখানো হচ্ছে সেটা হচ্ছে জুলাইয়ের সময় আন্দোলনের সময় যারা আহত হচ্ছে তাদেরকে কিভাবে দেখানো হচ্ছে পরে সেই নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, এই বৈঠকের দিকে তাকিয়ে আছে ভারত। গত আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর কোনো ভারতীয় কূটনীতিকের এটি প্রথম বাংলাদেশ সফর। Foreign Secretary is is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. As far as situation on ground regarding the individuals that you mentioned, we want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected and that the trial will be fair, transparent. They will get a fair and transparent. বরেন্দ্র অঞ্চলে 14 লাখ তাল গাছের হদিশ নেই। দরপত্র ছাড়াই বিএমডিএ প্রকল্পের পাইপ কেনায় হয় চরম দুর্নীতি। এখানেই শেষ নয়, দুর্নীতির তথ্য লোপাটে পুড়িয়ে দেওয়া হয় অফিস। সেই সঙ্গে নির্ধারিত স্কেলের চেয়ে বেশি বেতন নিয়েছেন 73 কর্মকর্তা। বিএমডিএ এর সেচ থেকে প্রকল্পের এমন হরিলুটের চিত্রের দ্বিতীয় পর্ব তুলে ধরছেন সহকর্মী কাজী শাহেদ। চাঁপাইনবাবগঞ্জ আমনুরা আঞ্চলিক সড়ক 2019 সালে এই সড়কে তালগাছ রোপণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ, কিন্তু সড়কের কোথাও নেই তালগাছের চিহ্ন মাত্র। একই হাল অন্য জেলাতেও। বিএমডিএর বিরুদ্ধে এমন অনিয়ম দুর্নীতির ফিরিস্তি কম নয়। শত কোটি টাকার প্রকল্পে নিম্নমানের পাইপ কেনাই এসব ফেটে নষ্ট হয় প্রকল্পের উদ্দেশ্য। এ নিয়ে হয় তদন্ত কমিটিও, তবে আলোর মুখ দেখেনি সেই তদন্ত। শুধু এটিই নয়, গত 5 বছরে খাল খনন থেকে শত কোটি টাকা গেছে কর্মকর্তাদের পকেটে। নাটোরের খাল খনন প্রকল্প পরিচালকের বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভও জানান। নিজ স্কেলের অতিরিক্ত বেতন নিয়েছেন 73 বিএমডিএ কর্মকর্তা। সেচ প্রকল্পের অর্থ আত্মসাতের প্রমাণ লোপাটে গোদাগাড়ি বিএমডিএ অফিসে দেয়া হয় আগুন। আমরা শুনেছি যে তাল গাছ লাগানো হবে বা লাগাইবে, কিন্তু ব্যাপকভাবে তাল গাছ লাগা দেখতে পাই না আমরা। তবে প্রকল্প পরিচালকরা দাবি করেছেন সব কাজ হয়েছে নিয়ম মেনেই। যদিও
এ নিয়ে কথা বলতেই রাজি হননি সেচ নালা প্রকল্পের পরিচালক। গাছ গণনা করে যে কটা পাওয়া যাবে এটা ফাইনাল বিল পাবে, এবং এই প্রথম তাল গাছের গাছ গণনা করে বিল দেওয়া হয়। গাছটা আমি গাছ গণনা করবো কেন? প্রত্যেকটা উপজেলাতে পার্শ্ববর্তী উপজেলা থেকে একটা টিম করে দেওয়া হয়েছিল, টিমে গাছ গণনা করছে। বলছেন আমি তো ঠিক করে শুনতে পাচ্ছি না আপনাকে, পরে আলাপ করবেন। কিছু বাকি আছে, অল্প কিছু, এটুকু হলে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যেগুলো জায়গায় খনন করা হয়েছে সেগুলো জায়গাতে মনে হয় ঠিকই আছে। সুশাসন বিশ্লেষকরা বলছেন, কমিশন বাণিজ্যের কারণে নিম্নমানের পণ্য কেনে বিএমডিএ। এসব দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় বেড়েছে লুটপাটের মাত্রা। 3 গুণ বা 4 গুণ দামে কিন্তু কেনাকাটা করা হয়েছে এবং কমিশন বাণিজ্য হয়েছে বলে আমার কাছে মনে হয়। যে মানসম্মত যে প্রোডাক্টটা রয়েছে সেটা না দিয়ে কিন্তু অতি নিম্নমানের প্রোডাক্ট দেওয়া হয়েছে। যারা এর সাথে যুক্ত, এই অন্যায়ের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে যদি সমুচিত শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে এই অন্যায় কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, তার কাছেও প্রকল্পের 9/6 অভিযোগ আছে। এসব অভিযোগ জানে কৃষি মন্ত্রণালয়ও। তার এখতিয়ারের মধ্যে না হওয়ায় ব্যবস্থা নিতে তুলে ধরবেন বোর্ড সভায়। আগামী বোর্ড মিটিংয়ে এগুলো আলোচনা করব এবং আলোচনা করে একক চেয়ারম্যান কোনো কিছু না নয় ভালো, বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়ে একটা কমিটি করে পদ্ধতি কি হবে সেইভাবে এটা ব্যবস্থা একটা সিদ্ধান্ত আছে। প্রতিষ্ঠানটিতে বারবার প্রকল্পের নামে শত শত কোটি টাকার আর্থিক দুর্নীতি অনিয়মের প্রমাণ উঠে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ব্যাংকের টাকা ব্যালেন্স শিটে আছে, বাস্তবে নেই। বড় বড় কোম্পানির টাকা দেশের বাইরে চলে গেছে। বর্তমানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির শোচনীয় পরিস্থিতির জন্য দায়ী বেক্সিমকোর মতো বড় কোম্পানিগুলো। টেকসই উন্নয়নের জন্য এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে বাজার ভিত্তিক অর্থনীতির দিকে এগোতে হবে বলে মন্তব্য করেছে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার রাজধানীর এক অভিজাত হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত BITS বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো এ সরকারের পক্ষে সম্ভব নয় বলে তিনি অভিমত দেন। আগামী বছরই হয়তো নির্বাচিত সরকার দেখব, কিন্তু রাজনৈতিক সরকার আসলেও অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব কিনা তা বলা যাচ্ছে না। অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশ এখনো অনগ্রসর। গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং ট্রেজারার। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি জানান, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে এবং উপ উপাচার্য ও ট্রেজারার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জানা গেছে, এর আগে গত 2 দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে 3টে ক্যাম্পাসে তাল দিয়ে কমপ্লিট শাটডাউনও ঘোষণা করে তারা। চট্টগ্রাম নগরে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের এক ASI সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। ঘটনার পর ASI ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে গেল বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের 9 তলায় 16 জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা 8 ভরি স্বর্ণালংকার 35,000 টাকা লুট করে। আশেপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় ASI ফারুক সহ 6 জনকে ধরে ফেলে এলাকাবাসী। পরে পুলিশ এসে 6 জনকে থানায় নিয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয়রা পেয়েছেন কাঙ্ক্ষিত সেতু, কিন্তু সংযোগ সড়কের অভাবে কোনো কাজেই আসছে না চুয়াডাঙ্গার গঞ্জেরহাট পীরপুর সেতুটি। কর্তৃপক্ষ বলছেন, ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। খায়রুজ্জামান সেতুর প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। 2021 সালে গঞ্জেরঘাট পীরপুর সড়কে মাথাভাঙ্গা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় LGED।
চুক্তি অনুযায়ী 90 মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে স্থানীয়দের কোনো কাজেই আসছে না সেতুটি। গঞ্জের ঘাটের বেশিরভাগ মানুষের কৃষি জমি রয়েছে নদীর ওপারে পীরপুর এলাকায়। সেতু চালু না হওয়ায় কৃষিপণ্য ঘরে তুলতে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সহজে ও অল্প খরচে কৃষিপণ্য ঘরে তুলতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ওপরের সব কাজ কমপ্লিট, দুই পাশে রাস্তার সংযোগ এখনো দেওয়া হয়নি। আর যে সকল ঠিকাদাররা এর পিছনে জড়িত তারাও এখানে কেউ খোঁজ খবরও নেয় না, সরকারে কেউ এসে খোঁজও নেই, আর কেউ নেই। যত গাড়ি টাড়ি ওই বেশ টুর না হয় চুয়াডাঙ্গা ঘুরে তালুকদার ঘুরে যেতে হয়। ঘাট পার হওয়া 1 ঘন্টা লেট, এদিক দিয়ে যাতায়াত করা, ব্রিজ তো তৈরি হয়ে গেছে, খালি পথটার জন্যই সমস্যা। যাওয়া আসা কষ্ট বা মাল সামানা নিয়ে আসার কষ্ট। এদিকে কর্তৃপক্ষ বলছে সংযোগ সড়কের জন্য জমি দেওয়ার আশ্বাস দিলেও এখন ক্ষতিপূরণ দাবি করছে এলাকাবাসী। বন্ধ আছে সংযোগ সড়কের কাজ, তাই দ্রুত জমি অধিগ্রহণ করে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বিএসটির কাজ যখন 50% হয়ে যায় তখন আমরা অ্যাপ্রোচের কাজ করার জন্য চেষ্টা করি। তখন এলাকার লোকজন বলে যে না, আমাদের জমি সামান্যই আছে, আমরা এই জমিটুকু আপনারা কিনে নেন। আমরা ক্রয় করার সমস্ত যাবতীয় প্রক্রিয়া আমাদের অফিস থেকে সম্পাদন করে আমরা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ এভাবে ফেলে না রেখে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষমতার দাপটে রতুলি, লক্ষ্মীছড়া কাঁচা রাস্তা উন্নয়ন কাজ 1 বছরও সম্পন্ন করেনি আওয়ামী লীগ দলীয় ঠিকাদার জুবেল আহমেদ। বক্স কাটিং করে ফেলে রেখেছে রাস্তা। ঠিকাদারের স্বেচ্ছাচারিতা ও গাফিলতিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। হরিপুরের রতলি লক্ষ্মীছড়া গ্রামীণ সড়ক। এটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড যাতায়াতের লিংক রোড হিসেবে ব্যবহৃত হয়। 2023 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি উন্নয়নের জন্য 1 কিলোমিটার রাস্তা পাকাকরণে বরাদ্দ দেয় 1,36 লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে কাজটি পায় ঠিকাদার জুবেল আহমেদ। উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী শাহাবুদ্দিন। চলতি বছরের 18 জুলাই কাজ শেষ করার চুক্তি থাকলেও আওয়ামী লীগের মদতপুষ্ট ঠিকাদার রাস্তাটি বক্স কাটিং করে অন্য জায়গায় মাটি বিক্রি করে দেয়। রাস্তাটি এখন হয়ে পড়েছে চলাচল অনুপযোগী। এতে হরিপুর, সনাতনপুর, লক্ষ্মীছড়া, মণিপুরি পাড়া সহ এলাকার কয়েক হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। আমরা চাইছিলাম রাস্তা মন্ত্রীর কাছে, পাইছি আমরা খাল। আগে কাঁচা হইলে আমরা রাস্তা বালা আছিল, তখন পিস করবো করি সারা গাঁট করিয়া খুদিয়া রাখি দিছেন। আগে ঠেলা দিয়ে নিতাম পারতাম, এখন আমরা খানতে পারিনি, আমরা কষ্ট হয়। আমরা তো আশা করলাম পাকা হইতো, কিন্তু তো পাকার কোনো কেউ নাই। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতাম পারি না, এখন এমপিও নাই, মন্ত্রীও নাই, কেউ নাই, আর আমরা রাস্তার মধ্যে অত কষ্ট করি। আর আগে গাড়িগুলা চলাচল করতো, আর রাস্তা এমনি খুদিয়া থইছে, এখন আর রাস্তা গাড়িগুলা চলাচল হয় না। এখন আমরা যাতায়াত করতে খুব কষ্ট করি। আর রাস্তা ফাঁকা ওই বলানি আমরা খুব খুশি হয়েছিলাম, এখন দেখি আর আমরা গোলার খাটা হয়ে গেছে। আমরা তো ঈদের দান ঠেলা দিয়ে আনা যায়, গাড়ি দিয়ে আনা যায়, এখন কিন্তু রাস্তার কারণে তো আমরা তখন খানতে পারে আনা যায়, খুব কষ্ট করি। ক্ষেতের সময়ও কষ্ট করছি, ওখানেও আগুন মাসেও কষ্ট করি। আমরা দ্রুত কাজ সম্পন্নের জন্য অনেকবার তাকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। চিঠি পরপরে ঠিকাদারও কিছুদিন বন্ধ ছিল, এরপরে আমরা নির্বাহী প্রকৌশলী মহোদয় মৌলভীবাজার বরাবর আমরা জানিয়েছি। তারাও এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এবং তিনিও ঠিকাদারকে চিঠি দিয়েছেন। এখন বর্তমানে অবস্থা হচ্ছে আমরা কাজটি রাস্তার যে কালভার্ট, সেই কালভার্টের কাজ শুরু করেছি, কিন্তু রাস্তার কাজ এখনো শুরু হয়নি। নতুন সরকারের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঠাকুরগাঁওয়ে বাড়ছে ঠান্ডার তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। জেলায় এখন পর্যন্ত তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি পর্যন্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জেলা প্রশাসন বলছে শীত মোকাবেলায় প্রস্তুতি নিয়েছেন তারা। সহকর্মী শাকিল আহমেদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। উপার্জন কমেছে খেটে খাওয়া মানুষের। দুর্ভোগে ছিন্নমূল মানুষ। সকালবেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। খুবই ঠান্ডা ঠাকুরগাঁও, আর কুয়াশা খুব ঠান্ডা। 2 দিন থেকে খুব কুয়াশা, আমাদের ঠাকুরগাঁও খুব বাইরে হওয়া যায় না ঘর বাড়ি থেকেই।
সরকারিভাবে যদি আমার কিছু সহযোগিতা করতো তাহলে গরিব মানুষের আমার খুব উপকার হইতো। খুব সমস্যা, এই যে মূলা ধান এখন বাজারে নিয়ে যাচ্ছি, এই যে হচ্ছে আমাদের এই অবস্থা, খুব কষ্ট। গরিব দুঃখী বা তাদের জন্য যদি একটু সরকার একটু বা কাপড় ব্যবস্থা তাদের জন্য খুব ভালো হয়। জ্যাকেট পরি আর ওইগুলো পরি, আমার ঠান্ডার সময় যাইতে অনেক কষ্ট হচ্ছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধ। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগীর চাপ বেড়েছে বলে জানান চিকিৎসক। এখন আমরা যেটা লক্ষ্য করতেছি যে এই সময়টাতে সর্দি কাশি থেকে নিউমোনিয়া, যেটাকে আমরা বলি নিউমোনিয়া, মারাত্মক নিউমোনিয়া, পাশাপাশি বমি, পাতলা পায়খানা, যেটাকে আমরা ডায়রিয়া বলি, পাশাপাশি নবজাতকের যে সমস্যাগুলো দেখা যায় ঠান্ডাজনিত, জন্ম পরেই বাচ্চারা, নবজাতক বাচ্চারা বিশেষ করে যারা এই ওয়েদারের সাথে কোপ করতে পারেন, তারাও কিন্তু মারাত্মক নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। মাসের শুরু থেকে 5 ডিসেম্বর পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে আরও নামবে পারদ। তো বেশ কয়েকদিন থেকে, প্রায় সপ্তাহখানেক থেকে এটি 12, 13, 14 এর মধ্যে ওঠানামা করছে। এখনকার যে কৃষি সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জিং কৃষিকে মোকাবেলা করতে হলে অবশ্যই আমাদের আবহাওয়ার পূর্বাভাসের যে বিষয়টি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ে অগ্রিম 80,000 শীতবস্ত্রের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। 2-1 দিনের মধ্যে শীতবস্ত্র পাওয়ার কথা জানান জেলা প্রশাসক। এবছর আমরা 80,000 শীতবস্ত্রের চাহিদা দিয়েছি দুটো চিঠির মাধ্যমে। গত বছর 41,500 শীতবস্ত্র পাওয়া গিয়েছিল। তো আমার যেটা মনে হয়েছে যে এইটা চাহিদার তুলনায় কম ছিল, যে কারণে আমরা দুটো চিঠিতে 80,000-এর চাহিদা পেয়েছি। শিগগিরই বেসরকারি উদ্যোগে মিলবে 1000 শীতবস্ত্র, যা ভাসমান ব্যক্তিদের মাঝে বিতরণ করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।